ওয়াকারের গায়ে আগুন জ্বলা যায় হাসান নাসের আর আসিনুরের নাম শুনলে। আপনি কে ওয়াকার মিয়া? আপনার জীবনের সবচাইতে বড় পাপ আপনি যে দোজকে যাবেন, আপনি নাকি মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না। আমাদেরকে বুঝায় গেল ভাই, আজকে বলি নামটাম না বলি, আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল এসা নিউ ইয়র্কে এসে বুঝায় গেল উনি মাগরিব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না, কোরআন শরীফ পড়েন। এইভাবে নাকি কেমনে পরে চশমা চোখে দিয়ে এইভাবেও দেখা গেল না, একদম সামনে বসা। আমরা বিশ্বাস করলাম। আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে। পিনাকি দাদা আমারে বলছে যে তুমি ইয়ারে কেন করলা, ওয়াকারে কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা। আমাকে দাদা ইয়ে করেন, দেখেন বিডিআর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে। ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। আমারে বললো ইলিয়াস আপনি কি চান? আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো, যেই আলেমরা, যেই ছাত্রদল, ছাত্র শিবির, যেই ইয়েগুলো লোকগুলোকে শেখ হাসিনা 12 বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন। ফারাবির নাম ধরে বলেছে, ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল, আজকে বুঝতে পারলাম। এই জন্য পিনাকিদার কাছে সরি বললাম। অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে। আমরা কারোর আর বিশ্বাস করি না। আবার ফের সেই জায়গায় আসতে হবে। যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে, লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে। দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে। নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন, বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি, তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না, কালকে দেখবেন সবার আগে আপনারে ধরবে। অতএব জামাত, বিএনপি কোনো দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে, খুনোখুনি হবে, মারামারি হবে, সব হবে, এক জায়গায় এক হইতে হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না। ব্যাস, এই জায়গায় আর কোনো কিছু নাই। সবাই প্রস্তুতি নেন, আবার বিপ্লব শুরু হবে ইনশাল্লাহ। এক লাইন, পিঠের চামড়া একটারও থাকবে না। যারা মনে করেন না যে এরে না ওরে, ওরে না এরে, আপনি টাকা পয়সা কামায়, মাহফুজ বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন, পিঠের চামড়া একটারও থাকবে না। ছাত্রদল, ছাত্র শিবিরের সাথে অলরেডি তো গ্যাঞ্জাম শুরুই হয়েছে। সামনে ছাত্রলীগের আইনা, তারপরে ত্রিমুখী পিটানি খাবেন। টাকা পয়সা নিয়ে সারা জীবন ওই যে মইনিউ আর ফখরুদ্দিনের মতো যায় সারা জীবন এক জায়গায় বসে থাকতে পারবেন। আমি পিনাকি, কনক সারোয়ার, আমরা কিন্তু বাইরে থাকলেও মানুষ ডাকে, ভাই আসেন দেশে, আসেন না কেন? আমরা এখন দেশে যাইতে পারি, এটা সমস্যা নেই। আসিফ নজরুলের বাপের ক্ষমতা নাই, দেশে গেলে আমার মামলায় আমার আটক করে নিয়ে যাবে। কিন্তু আপনাদের জীবনে কিন্তু যাইতেও দিবেন, কেউই যাইতে দিবেন, কেউই ডাকবে না আপনারে। সাবধান, থাকবে না, সবাই সাবধান থাকেন। একটা সেন্টেন্স বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে, যে ভাই উত্তর পাড়ার সাথে ঘুটু করা বন্ধ করেন, ওখানে যাওয়া বন্ধ করেন। আপনারা যদি যান, কে কে যাচ্ছেন ধরবো একটা করে, আর একেবারে কচ্ছপের কামড় দিয়ে কিন্তু ধরবো। উত্তর পাড়ার সাথে পলিটিক্যাল পার্টির কোন ধরনের কোন আলোচনা চলবে না আজকে থেকে। এবং এটা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারেরও এটা একটা উদ্যোগ নেওয়া উচিত, যেন এইখানে এইটাই শুরু করে। একবার হলো এই এমবেসি গুলোতে যে ধর্ণা দেওয়া, আবার শুরু হয়েছে উত্তর পাড়াতে যে ধর্ণা। জনগণের কাছে যাও রে ভাই, জনগণের কাছে যাও, ওইটাই রাজনীতি। তবে দাদা, এই যে সেনাপ্রধানের উদ্ভূত যে পরিস্থিতি, বক্তব্য, এটা নিয়ে আমার মনে হয় যে আইএসপিআর এর একটা ব্যাখ্যা খুব জরুরি। আসলে সেনাপ্রধান কেন বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন, কি বিষয়, এটা ব্যাখ্যা আমরা খুব সহজে দিতে পারে। কিন্তু আইএসপিআর কি ঠিক কথা বলবে? মানে আইএসপিআর সেটাই বলবে যেটা তাকে বলে দেওয়া হবে। এটা ইয়ে না, আমরা এটা অনেক পরে জানতে পারবো যে আসলে কেন এটা হয়েছিল। আমি একটা ইন্ডিকেশন পাইছি যে আসলে উনি কেন এত ভয় পাইছেন, একটা ইন্ডিকেশন পাইছি। এটা কালকে বলবো নি আমার দর্শকদেরকে। মানে আমি বলবো যে এই সময়টা, এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরাললেস জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ তারপরে বিএনপির মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন, পোস্টগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো সে সালাউদ্দিন সাহেবের 5ই ফেব্রুয়ারির একটা মন্তব্য দিচ্ছে যে আমরা আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের বিচারের মাধ্যমে। হ্যাঁ, তারপরে যতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রো পিপল, আমরা যা চাই সেইখানে। আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিয়াউর রহমানকে লুটেরা বল, আরে বেটা কি বলবো, 2 দিনের পোলা। যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেনি। রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা, বন্ধুত্ব তৈরি করা। তুমি বন্ধু বানাবা, তুমি যতজনকে পারবা বন্ধু বানাবা, তোমার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বানাবা। এখন আমরা বলবো যে বিএনপি, আমরা যেটা চাই সেই জায়গায় বিএনপি আসছে, স্বাগতম, আসেন আমরা একসাথে কাজ করি। এই আওয়ামী লীগকে আপনারাও চান না, আমরাও চান না। আপনি চান বিচার, আমাদের হয়তো সামান্য কিছু আছে, তফাৎ আছে কিন্তু আসেন আমরা বসে আমরা একসাথে কাজ করি। এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে, আমাদের যত মত আছে, অ্যান্টি ফ্যাসিস্ট মত আছে,
তাদের একসাথে আসার বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে। আসেন আমরা একসাথে বসি, ডায়ালগ করি, আওয়ামী লীগ প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই। এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী লীগ নিয়ে এখন একসাথে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি, এবং দ্যাটস ওয়ান্ডারফুল। আজকে দেখেন 27 নম্বরে ইয়ে হয়েছে, এই যে আওয়ামী লীগ মিছিল করছে এই ইয়ে করে, হ্যাঁ ঠেকাইছে কারা জানেন? ছাত্র দলের ছেলেরা ঠেকাইছে। আমার তো ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে আয় বাবা বুকে আয়, হ্যাঁ এইটাই তো চাই আমরা, তো এই ছাত্র দল চাই, আমরা তো এই বিএনপি চাই। হ্যাঁ, সো এখন তৈরি হয়েছে একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট, যেই জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল, আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির শুধু, আমি জানি না কি অবস্থা, ওর ক্ষমা চাওয়া উচিত, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করার জন্য। এবং আমি এটা খুবই পার্সোনালি নিছি, ইউ অল নো যে আমি ব্যক্তিগতভাবে, শুধু পলিটিক্যালি না, ব্যক্তিগতভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ পলিটিক্যাল লিডার, বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি। এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা, আমাদের জেনারেশন থেকে কোনোদিন মেনে নেবে না, কোনোদিন না, নেভার এভার। এইটা যদি ছাত্ররা না জানে, নতুন দলের লোকেরা যদি না জানে, তাহলে রাজনীতি না করাই। না দাদা, ওই যে ছাত্র উপদেষ্টা বা ছাত্র যারা নেতৃত্বে আছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে হাবভাব আর কি, এটা ঠিক মনে হয় না তারা বিপ্লব করে আসছে আর কি, মনে হয় যেন একটা এলিট পলিটিক্যাল পার্টি। কনক ভাই আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম, আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার পরে এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুলের পাশে দাঁড়াইলো, কিচ্ছু বলি নাই, হজম করেছে। আজকে আপনি আপনার বইতে লিখেছেন ক্যান্টনমেন্টে আপনি জানেন হাসনাত গিয়েছে, হাসনাত বলেছে না যায় নাই সে, আপনি গিয়েছেন। এখন আমরা কোনটা, ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটেছিল, আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাইতে চায়নি, আসিফ নজরুলকে বানাইতে চাইছিল। এখন তো আপনারা স্বীকার করছেন, এতদিন স্বীকার করেন নাই কেন? এতদিন স্বীকার করা উচিত ছিল। তাইলে তো আসিফ নজরুল, আসিফ আজকে যায় মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই, ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো। আরে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো? আপনি প্রথম আলোর নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে, তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোসর হলো গিয়া প্রথম আলো আর ডেইলি স্টার। আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই ইয়ে করেন, আপনি আর জায়গা পান নাই কোথাও। আপনার পক্ষে কথা বলবো কেমনে? আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। এই জন্য মানুষ জীবন দিয়েছিল, মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন, যত বছর প্রয়োজন হয় করেন। আপনার তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রাখতে চান নাই, তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন। কে চেয়েছিল, কেন চেয়েছিল? তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে? তাহলে থাকলে তারা কারা? ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে। ক্যান্টনমেন্টের সেদিন কি হয়েছিল সেটা খুঁজে বার করা খুব জরুরি। ইলিয়াস, আমি আসতেছি একটা বিষয় একটু দেখাতে চাই দাদা। ধরেন এই যে নতুন দল গঠন, এই হাসনাতের এই স্ট্যাটাসের পরে আজকে আমি আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম। আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই, এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক। আমি জাস্ট একটু দেখাতে চাই। প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। তো এই যে বক্তব্যটা না, মানে এখন কিন্তু ধারাবাহিকভাবে এগুলো আসছে, কিন্তু আসিফ মাহমুদ যখন এতদিন এগুলো বলে নাই, এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইউনূস সাহেবকে চাই নাই, জেনারেল ওয়াকার চাইছিল ইউনূস সাহেব কনভিক্টেড, জেনারেল ওয়াকারের পছন্দ সম্ভবত আসিফ নজরুল বা অন্য কেউ ছিল। তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস, এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন? বা পরিস্থিতি যা দেখছি ওয়াকার সাহেবকে হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি, কিন্তু তো পিনাকিদা আপনি কি মনে করতেছেন? সব একসাথে আসতেছে কিন্তু না, আমি এইখানে এখন আমি আসলে একটু কনক্লুসিভ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত। মানে আমাকে অনেকে বলে
যে দাদা কোন দিকে যাচ্ছে দেশ, কি হবে না হবে। আমি বলি যে দেখেন দেশের অবস্থা এমন ভোলাটাই, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। বলবো এখানে কিছু প্রেডিক্ট করা যায় না, এখানে আপনাকে নেভিগেট করতে হবে, এখানে প্রেডিক্ট করতে পারবেন না, নেভিগেট করতে হবে। সো নেভিগেট কে করবে? নেভিগেট করার যারা অ্যাক্টর আছে তারাই নেভিগেট করবে, রাজনৈতিক দলগুলো করবে, সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে, রাজনীতির অ্যাক্টিভিস্টরা করবে, সরকার করবে, এই ব্যুরোক্রেসি করবে, এরা মিলে সবাই নেভিগেট করবে। সো এই নেভিগেশনে আসলে কে জিতবে এই এই ইয়েতে, এই প্রশ্নটা চলে আসে যে এইটাতে কি আর্মি জিতবে, এটাতে কি ব্যুরোক্রেসি জিতবে, এটাতে কি ইন্ডিয়া জিতবে? এখানে উত্তর ভেরি সিম্পল, এখানে জনতা যার পক্ষে থাকবে, যাদের পক্ষে থাকবে তারাই জিতবে। হ্যাঁ, আর জনতা তাদেরই পক্ষে থাকবে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা আছে। আমি এইখানে বিনয়ের সাথে প্রফেসর ইউনূসের এই ম্যানেজমেন্ট স্টাইলটার একটু সমালোচনা করতে চাই। যেমন ধরেন প্রফেসর ইউনূসের তো আর্মি চিফকে ডেকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আচ্ছা আপনি যে বিক্রম মিশ্রের সাথে দেখা করলেন, আপনি কার পারমিশনে দেখা করলেন ভাই? হ্যাঁ, আপনি আমার পারমিশন নিছিলেন? আমি তো ডিফেন্স মিনিস্টার, ডিফ্যাক্টো ডিফেন্স মিনিস্টার, আপনি তো ডিফেন্স মিনিস্ট্রির পারমিশন নেবেন বিক্রম মিশ্রের সাথে দেখা করার জন্য। আমি জানি না এটা প্রফেসর ইউনূস করছেন কিনা, আমার বিশ্বাস এটা উনি করেননি। হ্যাঁ, তারপরে দেখেন ওয়াকার সবার সাথে কথা বলতেছে, বিভিন্ন জনের সাথে কথা বলতেছে, এই সোসাইটির বিভিন্ন লোকের সাথে কথা বলতেছে, অমুক 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 তার সাথে কথা বলতেছে, ইভেন ধরেন হাসনাতের সাথেই বা কথা বলতেছে। কোন ক্যাপাসিটিতে কথা বলতেছে? হাসনাত একজন পলিটিক্যাল লিডার, তাই না? মানে আর্মি চিফের বাসায় যে হাসনাত এরকম পলিটিক্যাল লিডাররা কথা বলবে, এটা বলতে দেবো আমরা? মানে এইটা প্রফেসর ইউনূসের পারমিশন দিছে তো? প্রফেসর ইউনূস এটাকে কিভাবে ম্যানেজ করছেন? আমার ইয়ে হচ্ছে যে প্রফেসর ইউনূসকে ওনাকে ডাকতে হবে, ডেকে বলতে হবে যে আপনি যে এগুলো করছেন আপনি তো পারমিশন নেবেন না। এখন হইতে পারে প্রফেসর ইউনূস আর্মির সাথে সরাসরি ডিল করতে চান না, তো ফাইন, ওনার একজন বিশেষ সহকারী আছেন, একজন জেনারেল আছেন, উনি করুক, এটা ওনাকে দায়িত্ব দিয়ে দিক। কিন্তু আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না, আর্মিকে তো ফ্রি হ্যান্ড দিতে পারি না যে পলিটিক্সে সে একটা রোল রাখবে। নো ওয়ে, এটা আর্মির কাজ না। আর এখন ধরেন মানে আর্মি ডিপ্লয় করা হয়েছিল, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল, এটি হয়েছে, এখন অনেক হয়েছে, এখন আর্মির ফিরে যাওয়া উচিত, ব্যারাকে ফিরে যাওয়া উচিত, আর্মির ইয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত, সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত। অনেকগুলো কারণে, এক হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না, 2 নাম্বার তারা ক্লান্ত, 3 নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে। তোরে ভাই, আর্মিকে তো আমার ট্রাফিক পুলিশ আর এই মব পিটানোর কাজে লাগানোর দরকার নেই, তাকে দেশ রক্ষার কাজে লাগাবো, আমি তাকে ট্রেনিং দেবো, আমি তার স্কিল বাড়াবো, তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো, আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাক। আর্মিকে দ্রুত ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক, এবং ফিরিয়ে নিয়ে যেতে তাদেরকে বিশ্রাম এবং তার পরবর্তী কাজের মধ্যে লিপ্ত করা হোক। এবং সেটার জন্য সিভিল প্রশাসনটা ফাংশনিং হতে পারতেছে না আর্মি, কারণ মনে করতেছে ও আচ্ছা আর্মি এসে তো এটা ট্যাকেল করবি, আমার তো এটা যাওয়ার দরকার নেই। এই জায়গাটাকে একটা খুবই স্ট্রিক্ট প্রফেসর ইউনূসকে একটা রোল নিতে হবে, যেন আর্মি কোনোভাবেই পলিটিক্স নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনাই না করে। এটা তো আর্মির কাজ না রে ভাই, এটা তো ওয়াকারের কাজ না। আপনি কেন যাচ্ছেন? মানে কোন নির্বাচন ইনক্লুসিভ হবে, কোনটা হবে না, এটা তো সেনাবাহিনীর প্রধানের চিন্তা করার বিষয় না, এটা রাজনৈতিক সরকার বা সরকারে যারা আছে তারা দেখবে। আর আপনি যেটি বলছেন দাদা, ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে থেকেও তো খুব বেশি আমরা সুফল কিন্তু পাইনি, মানে কোনো বিষয় নিয়ে আমরা খুব বেশি যে সুফল পেয়েছি তা কিন্তু না। এবং জেনারেল ওয়াকারের এই বক্তব্যটা বা আমি একটু রেসপেক্টফুলি কনক তোমার কথার সাথে একটু ডিসএগ্রি করতে চাই, কারণটা হচ্ছে কি আমার কাছে তো ডেটা আছে, মানে একদম ভেরি সলিড ওই ক্রাইমের ডেটা আছে, এবং ক্রাইম আসলেই কমেছে। আমি যদি জানুয়ারি 2024 থেকে আমি যদি এই বিপ্লব পূর্ব ডেটাগুলো দেখি, তার সাথে যদি বিপ্লব পরবর্তী ডেটাগুলো দেখি, সিগনিফিকেন্টলি ক্রাইম কমেছে, অপরাধ কমেছে। না দাদা, আমি যেটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে মানে আমাদের যে প্রত্যাশা, মানে আমাদের কাছে আমরা যখন আর্মি নিয়ে কথা বলি, আর্মির কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি। এবং আপনি যদি দেখেন যে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি থাকার পরে পুলিশ নাই, ভরসার জায়গা ছিল একটাই যে আর্মি কন্ট্রোল করবে, কিন্তু সেই জায়গাটায় এটা নিয়ে আপনি কথা বলেছেন বা আমরাও কথা বলেছি, বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যেসব অফিসার গুলো বসানো কমান্ডে, তারা বলছে সব চুপচাপ বসে থাকো, মানে এরকম মতো এসছে, তো যেটা আমাদের আর্মিকে ক্ষতিগ্রস্ত করছে। ওইটাই আমি বলতে চাচ্ছি আর কি, যে ফুল ফ্লেজের কাজ হয় নাই। আপনি বারবার বলেছেন জেনারেল ওয়াকারকে কাকে কাকে সরাতে হবে, কি কি করতে হবে, আমরা বলেছি।
মানে কেউ কিন্তু কোনো আজকেও বলেছে ইভেন আজকে রেদওয়ান যে যে ওই যে গুলি করলো, যে বিজেপিতে পোস্টেড ছিল, গুলি করলো সরাসরি সাবমেশিন গান দিয়ে, তাকে আর্মির মধ্যে রেখে দিছে। এটাই মানে দাদা কোথাও কিন্তু কোনো শুনতেছে না, যেমন ওয়াকার সাহেব শুনতেছে না, ধরেন ইউনূস স্যার ওনার মন্ত্রিসভা নিয়ে আমরা এত কথা বলতেছি, সেই ঘুরে ফিরে কিন্তু সেই ট্র্যাশ গুলাই বসে আছে, কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু। তো এগুলো আলটিমেটলি ডক্টর ইউনূসকে একটা পর্যায়ে যে মেলাইন করবে, একটা পর্যায়ে ক্ষতিগ্রস্ত করবে। এখনো হয়তো উনি বুঝতে পারছেন না, বাট অলরেডি তার প্রসঙ্গে অনেক কথা আসছে যে উনি কেন এদেরকে নিয়ে রাখছেন, বসায় রাখছেন এই লাইবিলিটিস গুলো। তো কথা কিন্তু কেউ শুনতেছে না, আর্মিও শুনতেছে না, সরকারও শুনতেছে না, এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা। তো এখন আপনার কি মনে হচ্ছে এই যে ধরেন হাসনাতের বক্তব্য বা আসিফের এই বক্তব্য সবকিছু মিলিয়ে কোনো পরিকল্পিত কোনো কিছু কি আপনার কাছে মনে হয় দাদা? মানে কেউ পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিনা, মানে পরিকল্পনা করে একটার পর একটা ঘটনা এসে ধরেন অন্য অন্য কোনো শেপে যাবে কিনা? ওই যে আমি যে বললাম যে প্রেডিক্ট করা মুশকিল, কারণ এখানে অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপ তো কাজ করছে। মানে এখানে ইন্ডিয়া কাজ করছে, এখানে র কাজ করছে, এইখানে মিলিটারি ব্যুরোক্রেসি কাজ করছে, এখানে জেনারেল পারপিট্রেটর জেনারেল যারা গণহত্যা গুম খুনের সাথে যুক্ত ছিল তারা এখানে কাজ করছে, এখানে হাসিনা কাজ করছে, হাসিনার দলের লোকেরা কাজ করছে, তার ফান্ড ফাইন্যান্স কাজ করছে। হ্যাঁ, তো এই যে একটা কমপ্লেক্স এর মধ্যে আমরাও কাজ করছি ডেফিনেটলি। আমরা জনগণকে জানাচ্ছি, আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি, জনগণ আমাদের কথা শুনছে, এখানে আমাদেরও রোল আছে। সো এই যে মাল্টিপল ফ্যাক্টর যে কাজ করছে বিভিন্ন দিক থেকে, তো এটা ট্রাজেক্টরি কোন দিকে যাবে, মানে এটা কোন দিকে নিয়ে যাবে দেশটাকে, সেটা প্রেডিক্ট করা মুশকিল। কিন্তু আমি বলবো যে আমি তো প্রেডিক্ট করি না, আমি নেভিগেট করি। আমি এর মধ্যে দিয়ে হাল বেয়ে আমি এক জায়গায় যেতে চাই আর কি, এর মধ্যে দিয়ে ড্রাইভ করে আমি এক জায়গায় যেতে চাই। সো আমি ড্রাইভ করে যাব যেটা ন্যায় ইনসাফের পক্ষে, এবং আমরা সবাই থাকবো, জনগণকে আহ্বান জানাবো যেটা ন্যায় এবং ইনসাফ সেই জায়গায় থাকবেন। এবং আমি 4টা জিনিস বলছিলাম, কনকা মনে আছে কিনা, আমি আবার বলি সবাইকে। আমি 4টা জিনিস নিয়ে আমি কাজ করি এবং আমি চাই এটা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত। নাম্বার 1, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ জীবনে ফিরবে না, আমরা ফিরতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না, আমরা তাকে ফিরতে দেব না। নাম্বার 3, আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই। নাম্বার 4, বাংলাদেশে আমরা একটা ইনসাফের সমাজ চাই। আমার চাওয়া এই সামান্য 4টা জিনিস, এই 4টার জন্য আমি জীবন দিয়ে দেব, এবং এইটাই আমার অন্যের সাথে ঐক্য করার ভিত্তি হবে। এবং আমি প্রফেসর ইউনূস সরকারকেও বলবো যে আপনার কাজের মধ্যে এই 4টার রিফ্লেকশন ঘটান। এবং আমি বিএনপি কে বলবো, জামাত ইসলামীকে বলবো, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলবো যে এখন আপনারা বসে আসেন, আমরা একটা জাতীয় ঐক্য তৈরি করতে পারি কিনা এই 4টা বেসিসের ভিতর। আপনারা যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন, কিন্তু যত বেশি অ্যাড করবেন এটা কমপ্লেক্স হবে। এবং আমি বিএনপির যত নেতার সাথে কথা বলছি, জামাতের যত নেতার সাথে কথা বলছি, ইভেন জামাতের বাইরেও যত নেতার সাথে কথা বলছি, এমনকি ছাত্রদের যত নেতার সাথে কথা বলছি, এই 4টা পয়েন্টে কিন্তু কেউই ডিসএগ্রি করেনি, কিন্তু ফর্মালি আমরা কেন বলতে পারতেছি না এটাকে আমার এটা ঐক্যের প্ল্যাটফর্ম হবে, এর উপরে দাঁড়িয়ে আমরা আমাদের পরবর্তী রাজনীতি নির্মাণ করব। তবে দাদা এই যে সেনাপ্রধানের উদ্ভূত যে পরিস্থিতি বক্তব্য, এটা নিয়ে আমার মনে হয় যে আইএসপিআর এর একটা ব্যাখ্যা খুব জরুরি। আসলে সেনাপ্রধান কেন বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন, কি বিষয়, এটা ব্যাখ্যা আমরা খুব সহজে দিতে পারে। কিন্তু আইএসপিআর কে ঠিক কথা বলবে, মানে আইএসপিআর সেটাই বলবে যেটা তাকে বলে দেওয়া হবে। এটা ইয়ে না, আমরা এটা অনেক পরে জানতে পারবো যে আসলে কেন এটা হয়েছিল। আমি একটা ইন্ডিকেশন পাইছি যে আসলে উনি কেন এত ভয় পাইছেন, একটা ইন্ডিকেশন পাইছি, এটা কালকে বলবো নি আমার দর্শকদেরকে। না মানে সামথিং রং আছে, সামথিং রং। আর ডক্টর ইউনূসের প্রতি আহ্বান যে আপনি আর একটু স্ট্রংলি বিষয়গুলো হ্যান্ডেল করেন। ইলিয়াস, আপনি কি মনে করেন, মানে পরিস্থিতি কি দেখতেছেন, কোন দিকে যাচ্ছে, বা এই আপনার মনে কোনো আশঙ্কা আছে কিনা? আমিও কনক্লুশনে যাই, কারণ হচ্ছে যে এতক্ষণ যা বললাম সেটা একজন দেশের নাগরিক, আমার মনে হয় একজন দর্শক যে চিন্তাটা করছে সেই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম। কিন্তু এখন এইখানে যদি আলোচনা শেষ হয় তাহলে মানুষ হোপলেস হবে, তাহলে কি হচ্ছে, কি হইতে পারে। দেখেন, আমাদের দেরি হয়ে গেছে, এটা সত্য কথা। যদি আপনি চিন্তা করেন, এখন আমরা বলছি সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, মানে আমার এই কথাটা মানে দুইভাবে করার সুযোগ নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে, বাট তারপরও যুক্তির খাতিরে বলি, কারণ বাংলাদেশে মুসলিম লীগ আছে না এখনো,
বাংলাদেশে এখনো জাসদ বাসদ টাসদ বহুত দল আছে না, নিষিদ্ধ করা লাগে নাই তো, নিষিদ্ধ করতে হয়েছে না। নিজামী ইসলামী পার্টি টার্টি অনেক পার্টি ছিল, বড় বড় পার্টি ছিল, ইভেন মাওলানা ভাসানীর দল পর্যন্ত তো এখন খবর নেই। যদি মানুষ না চায়, দল এমনিতেই চলবে না, দল এমনিতে ব্যান্ড হয়ে যায়। মানুষ চায় কিনা, মানুষ তো চায় না। আমরা আলোচনা করেই বোধহয় আওয়ামী লীগকে আরো বেশি মানে চাই কি না চাই, কিন্তু আমরা তাদেরকে চাই না না চাই তার চাইতে সবার আগে আমাদের চোখের সামনে যে আওয়ামী লীগ গুলো আছে তাদেরকে আমরা সরিয়েছি এখন পর্যন্ত। যদি আমি ক্যান্টনমেন্ট বাদও দেয়, ক্যান্টনমেন্ট তো সুপার ক্লাস, এরা তো আবার সুপিরিয়র, এদেরকে নিয়ে তো কিছু বলা যাবে না। এরা তনুকে ধরে ধর্ষণ করে মারা ফেলছে, তনুরে মারার পরও ক্যান্টনমেন্টে সে ব্রিগেডিয়ারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিচার, নামও বলে নাই কেউ। আমি অনেক চেষ্টা করেছি তনুর পরিবারকে, তার পরিবারকে নানান ভাবে এই গোয়েন্দা সংস্থার লোকজন করেছে। এই দেশে যদি সেনাবাহিনীর নিয়ে বলতে যায়, ৫ তারিখের পর থেকে যত সমস্যার কারণ, সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী। এরা ৩২ নম্বরে ভাঙতে যাওয়ার সময় বাধা দিয়েছে, এরা প্রথম আলো সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে। এরা গিয়ে এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে, সে আলেমদেরকে আপনি জানেন কনক ভাই, আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি একদম সরাসরি বলেছি যে আপনাদের এই অফিসার করছে। বললো হ্যাঁ আমরা দেখছি, আমি এখনই দেখছি। আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে। কি হয়েছে? এখনো পর্যন্ত আলেমদেরকে জামিন দেয় না। জজ সাহেব জামিন দেয়, সেনাবাহিনীর এই ডিজিএফআই ফোন করে তারে থ্রেট করে। এই জন্য সেনাবাহিনী, এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী নাকি? তো এটা করছে সেনাবাহিনী এখন পর্যন্ত। আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা, আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম, এখনো পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছে। আগেই বলেছে খুব বেশি দিন সময় নাই, এই ছাত্রদল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল্য লোকেরা কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন, এই ছাত্রদল ছাত্র শিবিরের কারণেই ৫ তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে। আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে, এটা মনে রাখেন। তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করবে, টেন্ডারবাজি করবে, অনেক কিছু করতে পারে। তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলেন, যারাই ১৫ বছর অন্তত সরকারের সাথে হাত মেলায় নেয় তাদের ব্যাপারে। সো তাদেরকে হিসাব করে যেমন কথা বলতে হবে। আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজনগুলো আছে, যারা মনে করেন যে আপনারা কয়দিন পরে টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন, সেই ছাত্রদেরকে বলতে চাই, যদি নাকি আসলে এই দেশে থাকতে চান, আমি আবারও রিপিট করি, দেশে যদি থাকতে চান, পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন না। আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে। প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি। পরিস্থিতি আসুক, পরিস্থিতি আসলে আপনারাই জানতে পারবেন, তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে। আচ্ছা, এই যে টাকা পয়সা নিয়ে করছেন, এটা নিয়ে বাঁচতে পারবে না। কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামিগুলো আছে না, এটার উপরে আপনাদেরকে সবার আগে এমফেসিস করতে হবে। আপনারা যারা আহত হয়েছে না, তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে। যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য করতে হবে। এর আগে আমি বলেছি, পিনাকিদা বলেছে, আমরা একদম স্পষ্টভাবে যে যদি আপনার টাকার প্রয়োজনে, ফান্ডের প্রয়োজনে আমাদেরকে বলেন, আমরা ফান্ড কালেক্ট করে দেব। বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ, তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে। আপনাদের কারণে মানুষ সেগুলো নিয়ে কথা বলে না, কারণ আপনারা তোলেনি না। মাঝখানে একবার কষ্টের কথা বলি, মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো। আমি একজন ছাত্র উপদেষ্টাকে, সমন্বয়কে আমি বললাম যে ভাই, এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর চিকিৎসা নিশ্চিত করতে হবে। সে আমার কি জবাব দিছে জানেন দাদা? সে আমারে বলে যে ভাই, এরা হইছে উপদেষ্টা হইতে চায়, বুঝছেন? এরা উপদেষ্টা হইতে চায়, এদের অন্য ধান্দা আছে। যে কোনো ডিসেন্ট ভয়েসকে, যে কোনো প্রমিনেন্ট ডিসেন্ট ভয়েসকে বলা শুরু করে আর কি, যে উপদেষ্টা হইতে পারেনি জন্যই এরকম এগুলি করে। তো আমরা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ধরেন যে কাজগুলো করা হয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত যেই কারণে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বিভিন্ন লোকজনকে থ্রেট করে, একজন আলেম তাকে জামিন দেওয়া হয়েছে 2000 আপনার মানে এখন থেকে 9 বছর আগে। তারাবি নামাজ পড়ে সে যে বাড়িতে যাচ্ছে তারে ফলো করে করে তারপরে বাড়িতে ঢোকার সাথে সাথে তারে ধরে নিয়ে আসছে। 16 বছর বয়স একজন হাফেজ। আচ্ছা সরি, আমি ইলিয়াস এখানে একটু ইন্টারাপ্ট করি তোমাকে, কারণ এটা আমাদের ইন্টারনাল আলাপ, যেটা আমরা বাইরে বলিনি এখনো। আমি তোমাকে বলছিলাম যে আলেমদের যারা, আমি কিন্তু বেশ কিছু আলেমের
মামলা ডিসমিস করার জন্য আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজটা করছি পিপিদের সাথে কথাবার্তা বলে, এবং এই লিস্টটা একটু প্লিজ করো তুমি। আমার সাথে কালকে রাতেই আমার সাথে আলেমদের একটা প্রতিনিধির মিটিং হবে। আপনি চাইলে আমি আপনাকে তাহলে সেখানে রাখতে পারি। আমাকে রাখো, লিস্টটা দাও। আমি নিজে আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই। গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসার আমি সর্বোচ্চ চেষ্টা করবো। দাদা আমরা শোটা শেষ করে এই একটা 5 মিনিট একটা মিটিং করে নেব। আমি যেটা বলতে চাচ্ছিলাম, গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বাদ পড়ে যাচ্ছে। শিরিন শারমিন চৌধুরী, আপনি জানেন যে ভুয়া পাসপোর্ট করতে যে মানে এক সেনাবাহিনীর কর্মকর্তার বাসায় তিনি আছেন, তার ব্যক্তিগত কর্মকর্তাকে দিয়ে প্রভাব খাটিয়ে তিনি তার পাসপোর্ট করতে চেয়েছিলেন। তার মানে শিরিন শারমিন চৌধুরী এখনো দেশে আছেন। আমি জানি যে আরাফাতও দেশে আছেন, আরাফাতও দেশে। আরো অনেক আওয়ামী লীগকে কিন্তু এই যে জেনারেল ওয়াকারের বিষয়ে গতকাল যে বক্তব্যটি আসলো, তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে একটা গ্রুপকে এখানে পোষা হচ্ছে, মানে বিকল্প আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ বা এরকম বিষয়টা নিয়ে। তো সেই জায়গাটায় আসলে কি করণীয়, এই বিষয়টা একটু আমি তো ডাক্তার, হ্যাঁ, মানে এটা ভালো আওয়ামী লীগ যদি তৈরি করা যাইতো, তার চেয়ে ডাক্তাররা অনেক আগে গবেষণা করে বাইর করতে করার চেষ্টা করতো যে কি করলে গুয়ে গন্ধ হবে না। হ্যাঁ, তাহলে তাই না? এটা যেহেতু পাওয়া যায়নি, এটা যেহেতু পসিবল হয়নি, ভালো আওয়ামী লীগও তৈরি করতে পারবে না কোনোদিনই না। আওয়ামী লীগ সবসময় ফ্যাসিস্ট হবে, কারণ আওয়ামী লীগ আসলেই একটা ফ্যাসিস্ট দল। তার কনস্টিটিউশন থেকে শুরু করে তার পলিটিক্স টোটালি ফ্যাসিস্ট। তো এই যে শিরিন শারমিন বা এই জাতীয় কিছু আওয়ামী লীগ নেতা, গুচ্ছ নেতা বসে বসে আরামাইশ করবে মানে এর মধ্যে কনক ভাই, ওইটা না। এই জায়গায় যেটা করতে হবে, ওই যেই মব শুরু হয়েছিল ছাত্রদের সামনে, এখন রাস্তা একটা অনেক ছাত্রদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। ইভেন হাসনাত সার্জিসও এখন কোণঠাসা এই মাহফুজ আর আসিফদের কাছে। তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে। প্রাইভেট ইউনিভার্সিটি, এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলোর কত ছেলে পেলে মারা গিয়েছে। একজন প্রতিনিধি আছে সেখানে। মাদ্রাসার স্টুডেন্টরা মারা গিয়েছে, তাদের কোনো প্রতিনিধি আছে? জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে, তাদের কোনো খবর আছে? মনে হচ্ছে এই আসিফ, নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে। মাহফুজ কোন জায়গায় ছিল? মাহফুজ মাঠে কোথায় ছিল? আমরা এটা দেখতে চাই, ভিডিও ফুটেজ দেখতে চাই। মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল? সামনাসামনি সে ফাইট করেছে? কোথাও ছিল না। আচ্ছা, তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন। এখন এই যে জিনিসগুলো করা হয়েছে, আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটির, বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে। এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে, আমি বলি যে দেখেন ভাই, ওরা যেভাবে চালাচ্ছে চালাক, যেহেতু তারা 5 তারিখের একটা পক্ষ, আমি তাদের প্রতি একটা সফট কর্নার ছিল। কিন্তু আজকে বলছি, যারা যারা আছেন সবাইকে, ইভেন কি ভিপি নুরুল হক নূরের দল, তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি? নূরের কোনো কিছু আছে নাকি? আমি বলি ভাই, আমি আমার কথা বলি, আপনার কথা বলি, বলেন কষ্টের কথা আজকে বলি। আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে, আমার নামে মামলা আছে, এই মামলাগুলো সরানো উচিত না? এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে, কোথায় আছে আপনার মামলা? আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি করবো, তখন আসিফ নজরুল ফোন করে, ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন। আরে বেটা, তোর কাছে আমার দেওয়া লাগবে কেন? তুই আগে চাইছিস আমার কাছে? আগে চাস নাই কেন? আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম। এরপরে আজ পর্যন্ত কেউ করে নাই, কেউ করে নাই। আমরা এটার কোনো পক্ষ না, আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, বেটা চেয়ারটা তো পাইছিস আর বসে গেছিস। চেয়ার কি এমনি এমনি হয়েছে নাকি? এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব, এটা ইলিয়াস, পিনাকি, কনক স্যার তারা তৈরি করেছে, এই জন্য হয়েছে। এত সহজে আসে নাই। যেই সময় আপনারা কথা বলতে পারেন নাই, যেই সময় কনক স্যারের বোন জেলখানায় ছিল, সেই সময় আপনারা কই ছিলেন? কোথায় ছিলেন? কি ছিল? একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে? এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায়া দেয়া কাম পায় না। এই কথাটা 7 মাস আগে বলতি, তাইলে বুঝাইতাম। 7 মাস আগে বলিস নাই কেন? তো আমি মনে করি বাংলাদেশে সবাইরে তো ঢালাওভাবে বলা সম্ভব না। জামাত, বিএনপি, হেফাজত, এই প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে। কারণ কি? কারণ ওই পক্ষটা তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না। তো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে, সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে। ভাই খুনি কেমনে অফিস করে? তা বলেন তাহলে যে কেউ মারা যায় নাই, আপনি হত্যা মামলার আসামিরা আপনি অফিস করতে দেন, এটা কোন ধরনের নাটক?
আশিক রহমান এই যে আরটিভির হত্যা আশিক- মামলার আসামি কই, আপনি তারা ধরেন না। সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামিরা আছে, আওয়ামী লীগের দোষর আছে, সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে। সাংবাদিক, প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে 12 বছর গুম করে রেখেছে, তাদের কি করতে হবে? সবচাইতে বড় কাজ যেটা, সেটা হচ্ছে যারা এই 12 বছর গুম ছিল, ভাই আপনারা লোক পান না, কারে কোথায় বসাবেন, কে ভালো মানুষ? আরে ভাই ভালো মানুষের দরকার নেই, খারাপ মানুষের নিয়ে বসান। মনে করেন গুম ছিল এরা খুব খারাপ মানুষ, ওরে নিয়ে বসান, ও যাই করুক অন্তত বিট্রে করবে না। আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে না, কারণ ওরা 12 বছর গুম ছিল। এই লোকগুলির কোথাও বসানো নেই, গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে, সেখানে হাসিনুর রহমানরে নিয়ে যায় না। আপনি কোন দেশে আছেন? আপনার এই ওয়াকারের গায়ে আগুন জ্বলা যায় হাসান নাসের আর আসিনুরের নাম শুনলে। আপনি কে ওয়াকার মিয়া? আপনার জীবনের সবচাইতে বড় পাপ, আপনি যে দোজকে যাবেন, আপনি নাকি মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না। আমাদেরকে বুঝায় গেল ভাই, আজকে বলি নামটাম না বলি, আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল আসা নিউ ইয়র্কে এসে বুঝায় গেল উনি মাগরিব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না, কোরআন শরীফ পড়েন। এইভাবে নাকি কেমনে পরে চশমা চোখে দিয়ে এইভাবেও দেখা গেল না, একদম সামনে বসা। আমরা বিশ্বাস করলাম। আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে। পিনাকি দাদা আমারে বলছে যে তুমি ইয়ারে কেন করলা, ওয়াকারে কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা। আমাকে দাদা ইয়ে করেন, দেখেন বিডিআর এর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে। ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। আমারে বললো ইলিয়াস আপনি কি চান? আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো, যেই আলেমরা, যে ছাত্রদল, ছাত্র শিবির, যেই লোকগুলোকে শেখ হাসিনা 12 বছর জেলে পাঠিয়েছিল, তাদের সবাই ছাড়বেন। ফারাবির নাম ধরে বলেছে, ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল, আজকে বুঝতে পারলাম। এই জন্য পিনাকিদার কাছে সরি বল। অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে। আমরা কারোর আর বিশ্বাস করি না, আবার ফের সেই জায়গায় আসতে হবে। যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে, লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে। দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে। নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন, বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি, তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না, কালকে দেখবেন সবার আগে আপনারা ধরবে। অতএব জামাত, বিএনপি কোনো দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে, খুনোখুনি হবে, মারামারি হবে, সব হবে, এক জায়গায় এক হইতে হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না। ব্যাস, এই জায়গায় আর কোনো কিছু নাই। সবাই প্রস্তুতি নেন, আবার বিপ্লব শুরু হবে ইনশাল্লাহ।